আজকের প্রসঙ্গ আজকের প্রসঙ্গ হচ্ছে প্রথম প্রসঙ্গ বিবিসির শিরোনাম অনুসারে প্রসঙ্গটা হলো এরকম: জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি। এটা কি অর্থ বহন করে? এটা বিবিসি বাংলার একটা রিপোর্টের হেডলাইন। জিনিসটা হলো যে গত কালকে অথবা পরশুদিন রাত্রে সম্ভবত একটা সরকারি আদেশ জারি হয়েছে। আদেশটার ইস্যু হলো এমনি পপুলারলি বলা হয় দায়মুক্তি ইমিউনিটি মানে হলো যে, মানেটা বেশ একটু কঠিন লাগবে শুনে হয়তো। জিনিসটা হচ্ছে যে রাষ্ট্রের কাজ হচ্ছে পাবলিককে নিরাপত্তা দেওয়ার। এখন রাষ্ট্র নিজেই যদি নিজে আইন ভঙ্গ করে, অর্থাৎ যে থেকে বলা হয় কোনো দেশে কোনো রাষ্ট্রে যখন গণঅভ্যুত্থান হয়, গণঅভ্যুত্থানের একটা মানে সোজা মানে আমরা করতে পারি, গণঅভ্যুত্থান মানে হলো পুরান রাষ্ট্র গঠনটাকে ভেঙে ফেলানো, ত্রুটিপূর্ণ হয়ে যাওয়াতে সেটা ভেঙে ফেলা, নতুন একটা রাষ্ট্র গঠনের দিকে চলে যাওয়া। অন্তত পুরাটা যদি নাও হয়, একটা সংস্কার অন্তত। সো এই যে ট্রানজিটরি অবস্থাটা, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে যাওয়া, যে অর্থাৎ হাসিনার অপসারণটাকে বলতেছি আমরা। হাসিনা 14 বছরের শাসনে একটা ফ্যাসিজম কায়েম করেছিল। এখন তার বিরুদ্ধে আন্দোলন করাটা, কোনো দেশেরই এই ধরনের আন্দোলন করাটা, সরকারকে উৎখাত করে ফেলে দেওয়াটা ওই দেশের কনস্টিটিউশন অনুযায়ী অলওয়েজ অবৈধ হবে। এটা হচ্ছে মূল সমস্যা। ঠিক যেমন আমরা যখন পাকিস্তানে ছিলাম, পাকিস্তানের আমলে 71-এর আগে যে পাকিস্তান ছিল, 71-এর কনস্টিটিউশনের চোখে আমরা রাষ্ট্রবিরোধী কাজ করেছি। আমরা পাকিস্তানি আর্মিকে মুক্তিযোদ্ধা, যখন আমরা নাম দিচ্ছি মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে মারছে, ওরা আমাদেরকে মেরেছে। তাহলে আমরা ওদেরকে মারাটা পাকিস্তানের কনস্টিটিউশনের চোখে আমরা রাষ্ট্রদ্রোহিতা কাজ করছি। আর আমাদের দৃষ্টিকে দেখলে আমরা তো ওই রাষ্ট্রটা ভেঙে ফেলতে চাইছি। ফলে আমরা তো অবশ্যই ওই নিপীড়ক রাষ্ট্রের বিরুদ্ধে আমরা নিজে সশস্ত্র হব, এক্সট্রিম পর্যায়ে গিয়ে আমরা সশস্ত্র হব। যদিও হাসিনা উৎখাতের সময় আমরা সশস্ত্র হই নাই, আমরা সাধারণ জমায়েতের প্রতিরোধ দিয়ে হাসিনাকে ফেল করেছি, এবং একটা পর্যায়ে হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। সো এই যে যখন একটা গণঅভ্যুত্থান ঘটে, গণঅভ্যুত্থান মানেই হলো ওল্ড অর্ডারটা কাজ করে নাই, ওল্ড অর্ডারটা নিজে যা কমিটমেন্ট ছিল জনগণের প্রতি তার, এগুলো সে রক্ষা করে নাই বলেই এটা খুব টাফ যে দেশের জনগণরা রাস্তায় বেরিয়ে এসে রাষ্ট্রটাকে নতুন করে গড়ে তুলবে, শাসককে উপরে বেলায় দিবে। এটা একটা এক্সট্রিম জায়গায় না গেলে, রাষ্ট্রের একটা এক্সট্রিম অপরাধ না করলে পরে এটা করাটা এত সহজ না। দেখেন 15 বছর লাগছে এটা করতে। এখন কোশ্চেনটা হলো লিগাল প্রশ্নে পুরাতন রাষ্ট্র অর্থাৎ হাসিনা রাষ্ট্র চোখে আমরা তো অপরাধী। আর আমরা যারা হাসিনাকে যদি উপরে না ফেলতে পারি, তাহলে তো আমরা তার গুণ খুম অপহরণের শিকার হতেই থাকবো। সো আমরা কি হতে থাকবো নাকি ভেঙে ফেলবো, এই হচ্ছে কোশ্চেন। সো ডেফিনেটলি রাষ্ট্রটা তৈরি করছে জনগণ, এটা জনগণের রাষ্ট্র বলা হয়, সব ক্ষমতার উৎস জনগণ। সো জনগণরাই রাষ্ট্রটা বানাইছে। এই রাষ্ট্র ঠিক মতো যদি না চালায়, সভাপতি তাকে উপরে ফেলে দেবে, পিপুলসের এভরি রাইট আছে। কিন্তু কনস্টিটিউশনের চোখে যে কোনো রাষ্ট্রকে উপরে ফেলাটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখবে সে, ঠিক যেরকমভাবে পাকিস্তান রাষ্ট্র দেখেছিল। এবং আমরা যারা উপরে ফেলাইছিল তাদেরকে বলতেছি মুক্তিযোদ্ধা। সো এটা কোশ্চেনটা হচ্ছে কোন জায়গায় বসে দেখবেন আপনি। পুরানো রাষ্ট্রের চোখে দ্বারা দেখলে একরকম হবে, আর যারা নতুন রাষ্ট্র কায়েম করতে চায় তাদের চোখে দেখলে একটা আরেক রকম হবে। এখন প্রশ্ন হলো যে যারা আমাদের জুলাই আগস্টে 2024 সালের জুলাই আগস্টে রাস্তায় আন্দোলন করে হাসিনাকে উৎখাত করছে, তাদের এই কাজগুলো কি পুরান কনস্টিটিউশনের চোখে, পুরান বললে ভুল হবে, কারণ ওই কনস্টিটিউশনতে এখন আছে না নাই এই নিয়ে একটা অস্পষ্টতা আছে। তাহলে পুরান কনস্টিটিউশন ভেঙে গেছে, পুরাতন শাসক ভেঙে গেছে, পুরাতন কনস্টিটিউশন অনুযায়ী যা হওয়ার কথা ছিল তার কিছুই করা যায় নাই। সো নতুন কিছু যখন হয়ে গেছে, এবং নতুন কিছুটা যখন পাবলিকে তৈরি করেছে, এই যে কথা মূল কথাটা জায়গায় খেয়াল করে, পাবলিক এটা তৈরি করছে, পাবলিক রাস্তায় নেমে এসে করছে। সো রাস্তায় লিভিং পাবলিক যখন থাকে, তখন ওইটি চরমতম কনস্টিটিউশন। ও তখন ঠিক করতে পারে কোনটা আইন, কোনটা সঠিক, কোনটা বেঠিক। ও যেটা বলবে ওইটাই সঠিক, কনস্টিটিউশনে যাই লেখা থাক। তাহলে মূল জিনিসটা হলো যখন পিপলস রাইজ হচ্ছে, রাস্তা যখন মানুষ নেমে আসতেছে, তখন নতুন বৈধতার সূত্র তৈরি হবে এখান থেকে।
এখন যে কাজগুলো করা হয়ে গেছিল, ধরেন যে বিবিসির এই রিপোর্টের মধ্যে আছে, দেখবেন যে আমাদের তো 1400+ লোক মারা গেছে, 104টা বাচ্চা, মায়ের দুধ খাওয়া বাচ্চা মায়ের কোলে থাকা অবস্থায় গুলি খেয়ে মরছে। এই অবস্থায় ওদেরও মরছে, ওইখানকার হিসাব দেখলাম 45 জনের মতন, আর্মি পুলিশ হ্যান মিলে 45 জন। এখন এই 45 জনের মৃত্যুর জন্য যদি আমাদেরকে দায়ী করে, আমরা কেন ওদেরকে মারলাম? এইটার পক্ষে দাঁড়িয়ে একজনের কথা বলছে। কে সে? লোকটা হলো কামাল হোসেন অ্যান্ড গং। কামাল হোসেনদের যে আইনি প্রতিষ্ঠান আছে, আইনি কি বলে, চেম্বার বলে ওরা, কামাল হোসেন চেম্বারের সাথে জড়িত শাহদিন মালিক। শাহদিন মালিক তিনি একটা আর্গুমেন্ট দিচ্ছেন। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, ব্যাকগ্রাউন্ডটা জেনে রাখা জরুরি। শাহদিন মালিক, কামাল হোসেন গং, কামাল হোসেন অ্যাসোসিয়েটসদের যে আইনি ফার্ম আছে, যে কোনো দেশের, বিশেষ করে আমাদের মতন দেশের আদালতগুলো চলে, এই ধরনের কতগুলা চেম্বার থাকে অ্যাসোসিয়েটসদের, তারা হয়ে যায় কুতুব, তারাই ঠিক করে দেশের আইন কানুন কীভাবে চলবে না চলবে, হোয়াটএভার, সেটার সাথে জড়িত হলো শাহদিন মালিক। কামাল হোসেন নিজেকে আসলে হাসিনা বের করে দিচ্ছে, ফলে ওটা একটা আওয়ামী লীগের বি টিম হয়ে আছে। এখন তারা আওয়ামী লীগকে না, ইন্ডিয়াকেই সার্ভিসটা দিচ্ছে যে এনিথিং হাসিনার পক্ষে তারা এই কথা বলা, ট্যাসিটলি, সরাসরি তো বলা মুশকিল আছে, মার খেতে হবে, এটা ট্যাসিটলি বলতেছে। তো এই শাহদিন মালিক একটা আর্গুমেন্ট দিয়েছে। ওকে, আগে কি হয়েছে আসলে, সরকার একটা দায় মুক্তির আইন ঘোষণা করছে পরশুদিন বা গতকালকে থেকে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেইটা নিয়ে প্রসঙ্গটা। ওই দায়মুক্তিতে বলা হয়েছে যে যারা জুলাই আগস্টের আন্দোলনে গণঅভ্যুত্থানে পার্টিসিপেট করেছে, তাদের যে কোনো কাজের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না। এইটাকে বলা হয় দায়মুক্তি। ঠিক যেরকমভাবে 71-এর দায়মুক্তিও তো আমরা নিয়েছি একইভাবে, যে আমরা যেহেতু পাকিস্তান আর্মিকে খুন করেছি, এখন এটার জন্য কি বিচার হবে? উত্তর হলো যে হবে না, কারণ ওখানে আমরা দায়মুক্তি দিয়েছি কবে থেকে, সম্ভবত 25শে মার্চ থেকে। এটা দুইভাবে দেওয়া হয়েছে, একটা দেওয়া হয়েছে 16ই ডিসেম্বর, আর পরে এটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি। অ্যাকচুয়ালি এই যে কোনো দায়মুক্তি, ইমিউনিটি বলে ওটাকে ইংরেজিতে, এই দায়মুক্তির বেলায় টাইমটা বলে দিতে হয়, কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে কাজকাম, যা কিছু কোনো অপরাধ ঘটলে পরে সেটাকে অপরাধ হিসেবে দেখা যাবে না, যেহেতু এটা ন্যায় অন্যায়ের বিষয়। যেমন বললেন যে, মনে করেন যে আমি কেন রাস্তা নেমেছি, কারণ দেশের আইন শৃঙ্খলা ভেঙে ফেলছে, খুব বেআইনি শাসন করছে হাসিনা। সো আমি যদি এটাকে রেজিস্ট না করি, আমার রেজিস্ট করার রাইট আছে, আর নাগরিক হিসেবে আমি তো রেজিস্ট করবো, প্রতিরোধ করব, প্রতিরোধ করাটা বৈধ। এখন প্রতিরোধ করে আমি নতুন যে হাসিনার সরকারকে পরাজিত করবো না, নাহলে কি ওকে গুম খুন আর অপহরণ চালিয়ে যেতে দিব আমি? এটা ফাইনাল প্রশ্ন। সো ফাইনালি আমি থেকে উৎখাত করেছি, সো আমি বৈধ। এইবার এখন কাগজেতে লেখা আছে যে ওই সময় পুলিশ মারাটা অন্যায় হয়েছে, এইটা কি হবে? এই হচ্ছে প্রশ্নটা। তাহলে এই যে 45 জনের মতন যারা যারা মারা গেছে, তাদের সন্তানেরা কি আদালতে গিয়ে মামলা করবে আমার বিরুদ্ধে? এই হচ্ছে প্রশ্ন। নাহিদের বিরুদ্ধে, ইউনূস সাহেবের বিরুদ্ধে, যে তোমরা আমাদেরকে মেরে এই ক্ষমতাটা দখল করেছো অবৈধভাবে, এটা বলবে? হচ্ছে টাক্স আর কি, সার কথাটা। সেই জন্যই সব দেশে একটা এই দায়মুক্তির আইন বানানো হয়, নতুন কনস্টিটিউশনের বেলায় বা নতুন দেশের বেলায়। এটাকে নতুন করে পুনর্গঠন করতে গেলে আগে এই ধরনের একটা দায়মুক্তির বিষয় থাকতে। আমরাও এটা করেছিলাম, বলছি আপনাদেরকে আমি, যে 25শে মার্চ থেকে শেষ পর্যন্ত এটা 72 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এই সময় যা কিছু ঘটেছে, এই সব এগুলো নিয়ে কোনো মামলা করা যাবে না কোনো আদালতে, ওই দায়মুক্তিতে দেওয়া আছে। এটা স্বাভাবিক। আবার যে কোনো রাষ্ট্রে গণঅভ্যুত্থানে নতুন করে ভাঙতে গেলে পুরনো একটা টাইম দিয়ে দেওয়া হয়, ওই টাইমের মধ্যে যা কিছু ঘটেছে, হত্যা হওয়া, নিহত হওয়া বা আহত করা, সেগুলো নিয়ে কোনো আদালতে মামলা করা যাবে না। এটিকে বলা হয় দায়মুক্তি। ওকে, তাহলে আমরা জুলাই আগস্টের জন্য একটা দায়মুক্তির আইন জারি করছে পরশুদিন। এখন এই স্বাধীন মালিক প্রশ্ন তুলছে, এটাতে ভুল হয়েছে, অন্যায় হয়েছে। কি অন্যায়? খুব সাবধানে বলতেছে, শব্দগুলো খেয়াল করে। কেন অন্যায় হয়েছে? না, সবারই তো বিচার পাওয়ার অধিকার আছে।
তাহলে ওই যে পুলিশ বা আর্মির অফিসারটা মারা গেছে বা আহত হয়েছে, তার সন্তানেরা তার বাবা কেন মরল সে অধিকারের দাবি থেকে আদালতে যেতে পারবে না? এই হচ্ছে সারাদিন মালিকের আর্গুমেন্ট। উত্তর হচ্ছে পারবে না, কারণ দুনিয়াব্যাপী যখনই কোনো রাষ্ট্র গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে নতুন করে গড়ে তোলা হচ্ছে, তখন ওই ইন্টারিম পিরিয়ডে যা কিছু ঘটবে এই সময়ের জন্য কোনো মামলা করা যাবে না। কারণ ন্যায় অন্যায়ের প্রশ্নটা ওখান থেকে আসতেছে যে যেহেতু আমি একটা অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং তাকে উৎখাত করেছি এবং প্রতিরোধের যে লড়াই করেছি, এই লড়াই আমি যা কিছু করছি তাই বৈধ। এই হচ্ছে ফান্ডামেন্টাল পয়েন্টটা। ঠিক যেরকমভাবে এই বাংলাদেশও কিন্তু একটা দায় মুক্তির উপরে দাঁড়ায় আছে। যদিও খালি ব্র্যাকেটে বলে দিই, এই দায়মুক্তি কথাটা অনেকে অনেক সময় অনেকভাবে ব্যবহার করেছে অন্য জায়গায়, সেগুলোর সাথে আমি এই দায়মুক্তিটাকে মিলাচ্ছি না। ঠিক যেমন শেখ মুজিবের আমলে যে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, রক্ষী বাহিনী করে যতগুলো লোক মারা হয়েছিল, সেগুলোর জন্য শেখ মুজিব নিজেই কিন্তু একটা রক্ষী বাহিনীর প্রসঙ্গে কোনো প্রশ্ন তোলা যাবে না বলে একটা দায়মুক্তি দিয়েছিল। কিন্তু এই দায়মুক্তি আর 71-এর দায়মুক্তি এক টাইপের ঘটনা না। সেম হাসিনার এই 15 বছরের আমলে শুরুর দিকে সে যখন ইচ্ছা মতো বিদ্যুৎ প্রকল্প নিয়েছিল, চুরি বাটপাড়িতে শেষ করে ফেলা হয়েছিল, সেখানেও এই দায়মুক্তি দেওয়া ছিল যেগুলো নিয়ে কোনো আদালতে মামলা তোলা যাবে না। অথচ দেখেন আদানের সাথে যে চুক্তিটা করে রাখা হয়েছে, এই চুক্তিতে যে দরে বিদ্যুৎ কেনাবে ওটা ইন্ডিয়ার অন্য কোথাও থেকে কিনলে তখনও ওইটা পাওয়া যাচ্ছিল 4 টাকা ইউনিট সম্ভবত। আমরা আদানির সাথে চুক্তি করেছি 14 টাকা, 14 সামথিং, এবং এই চুক্তিতে এখনও আছে। এই চুক্তির টাকাটাই অ্যাকচুয়ালি আন্ডার হ্যান্ডে হাসিনাকে দেওয়া হয়। ফলে বুঝতে পারতেছেন এটা ছিল একটা লুটুপুটে খাওয়ার একটা চুক্তি। এখন এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, কেন এখানেও একটা দায়মুক্তি দেওয়া আছে। এই জন্য একটা কমিশন হয়েছে, কমিশন একটা রিপোর্ট দিয়েছে এবং বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে মামলা করতে এটা নিয়ে। তাহলে ওইটাও একটা দায়মুক্তি, কিন্তু এই দায়মুক্তির বিষয়ে আমরা আলোচনা করছি না। একটা রাষ্ট্র গঠনের বেলায় সেই প্রসঙ্গের মারামারি ঝগড়ার রাজনৈতিক সংগ্রামের যে দায়মুক্তি আর একটা বিদ্যুৎ বিভাগের চুরির জন্য দায়মুক্তি এক জিনিস না আসলে। ফলে এগুলোর সঙ্গে যেন আমরা না মিলাই। আমি আবার চলে যাচ্ছি, তাহলে যেহেতু বাংলাদেশে গণঅভ্যুত্থানের প্রসঙ্গে দায়মুক্তি দেওয়া হবে কিনা, উত্তর হলে যে অবশ্যই থাকবে। নতুন রাষ্ট্র করতে গেলে দায়মুক্তি থাকবে, ওকে। কিন্তু এখানে স্বাধীন মালিক যে একটা খুব সুন্দর সফটলি একটা প্রশ্ন তুলে বসতেছে যে তাহলে এই যারা মারা গেছে যে পুলিশ আর্মির অফিসাররা, তাদের সন্তানেরা মামলা করতে পারবে কিনা গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে? এই হচ্ছে প্রশ্ন। উত্তর হলো যে পারবে না। এখানে আরেকটা সে শব্দ ইউজ করতেছে, ঢালাও। ঢালাও ভাবে দাওমুক্তি দেওয়া যাবে না, ওকে। সেখানেও আবার ওই আইনে আরেকটা পরিষ্কার করে দেওয়া আছে যে ইয়েস, ঢালাও দেওয়া যাবে না। ঢালাও বলতে বোঝানো হয়েছে, উনি কি বুঝেছে পরিষ্কার করে নাই স্বাধীন মালিক, কিন্তু ঢালাও বলতে আরেকটা মিনিং হয় অন্য কোনো ঘটনা ঘটেছে, অন্য কোনো মারামারি, অন্য কোনো সংঘাতের জন্য, স্বার্থ সংঘাতে সে একটা পুলিশ মেরে ফেলছে, এখন ওইটাকে এর ভিতরে চালাচ্ছে। এই অর্থে অবশ্যই ঢালা করা যাবে না। সেই জন্য ইউনূস সাহেবের মন্ত্রী বলতেছে, মানে উপদেষ্টা বলতেছে যে আমরা সেই জন্য কেরকম হচ্ছে কি না সেইটা যাচাইয়ের জন্য আমরা আমাদের মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিচ্ছি। ওখানে গিয়ে ওরা যদি অনুমতি দেয়, এবং এইটাও ধরনের কেস না যে ইয়ে হচ্ছে কোনো কোনো ইয়ে মানে এই ধরনের পার্সোনাল কোনো গ্রুজ থেকে, ক্ষোভ থেকে কাউকে মেরে ফেলা হয় নাই, এটা জেনুইনলি একটা রাষ্ট্র বদলের একটা মুভমেন্ট ছিল, সেই জন্য সেই ঘটনা এটা। ফলে এখানে কিন্তু করা যাবে না, এখানে কোনো মামলা করা যাবে না, এই ছিল বিষয়টাকে। তাহলে এই যে সূক্ষ্ম কারচুপির মতন স্বাধীন মালিকরা এই প্রশ্নটা তুলে এটাকে দুর্বল করার চেষ্টা করছে, ওকে। এখন আমি চলে যাবো খুব সিরিয়াস একটা জায়গায়। মনে হলো যে তাহলে তো ঠিকই হয়ে গেছে বোধহয়, না ঠিক হয় নাই, সমস্যাটা আরও জটিল। আরও জটিল এই জন্য এবার আসে নিজেই নিজের গলায় ফাঁস দেওয়ার মতন অবস্থা করে রাখছে। অবস্থাটা হলো এরকম, যখন একটা কনস্টিটিউশন শাসন থাকে, একটা কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের শাসন আছে, মাঝখানে এই যে গণঅভ্যুত্থান টাইপের কিছু একটা ঘটছে, এরপরে আবার এটা কনস্টিটিউশনে ফিরে দিতে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে সবসময় যে প্রবলেমটা হবে, পুরনো কনস্টিটিউশন অনুযায়ী দুঃশাসন চলছে, মনে করেন এটা হলো সেই 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে এটা কনস্টিটিউশনে ফেরত আসে নাই। যেমন কেন এটা বলছি, তাহলে এখন কি কনস্টিটিউশন নাই? উত্তর হচ্ছে নাই, আছে, দুটোই বলা যায়।
5ই আগস্টের পরে হাসিনা পদত্যাগ করলে কি হবে সেই কথা কনস্টিটিউশনে লেখা নাই। ফলে 5ই আগস্টের পরে কি বাংলাদেশ শাসন করবে না কেউ? প্রধানমন্ত্রীর পদটা নিয়ে থাকবে কে? এই পদের দায়িত্ব নেবে কে? এই উত্তর তো নাই এই জায়গায়। তাহলে স্বভাবতই আমাদেরকে একটা কিছু যে লেখা নাই কনস্টিটিউশনে এর মধ্যে কাজ করতে হয়েছে। আমাদের চুপ্পু সাহেব সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, পরামর্শ চেয়েছিলেন সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল যে হ্যাঁ, যে কোনো কাউকে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট করা যেতে পারে। খেয়াল রাখেন, এটা কিন্তু আদালতের রায়, কনস্টিটিউশনে লেখা নাই। আদালত এরকম উপস্থিত পরিস্থিতিতে যে কোনো রায় দিতে পারে, এটাও কিন্তু সত্য, এই প্র্যাকটিসও আছে। এনিওয়ে, কিন্তু তারপরেও এটা কি কনস্টিটিউশনে কি হবে? এখন ইউনূস সাহেব কতদিন ক্ষমতা রাখবে সেসব ক্যাচাল, এটা কোন কনস্টিটিউশনে দেখবে? এটা কনস্টিটিউশনে লেখা নেই। পুরাতন কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশনের পরে, ওর পরের ইলেকশন হওয়া উচিত 29 সালে। এখন হাসিনার কনস্টিটিউশন মানতে গেলে 29 পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। কিন্তু আমরা দেখতেছি 12ই ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হচ্ছে 2026-এ। তাহলে এটা তো কনস্টিটিউশনের বাইরে গিয়ে করা হচ্ছে। এগুলোর কি হবে? তার তো বড় কথা, এগুলো খুব বড় বিষয় না। বড় বিষয়টা হলো যেদিন থেকে এটা কনস্টিটিউশনে ঢুকবে, এই যে কথা বলছিলেন, একদিন পর্যন্ত কনস্টিটিউশন ছিল, মাঝখানে কনস্টিটিউশন নাই, এইবার এখানে একটা ইলেকশন হয়ে গেছে। আর স্বভাবত নতুন করে সংসদ বসবে যেদিন প্রথম দিন, সেদিন থেকে কিন্তু কনস্টিটিউশন জাগ্রত হয়ে যাবে, ফুল ফ্লেজড। ফলে এই সময় ইউনূস সাহেব যা কিছু আইন বানাইছে, এই সব কিছুকে ওই দিন না, ওই দিন থেকে বসবে সেদিন থেকে 30 দিনের মধ্যে সবগুলো আইনকে ওই সংসদে পেশ করতে হবে। পেশ করে সংসদে পাশ হইতে হবে। যদি 30 দিনের মধ্যে হাজির না করে, না 30 দিনে পাশ হতে হবে না, 30 দিনের মধ্যে অন্তত হাজির করতে হবে। যদি হাজির না করে, তাহলে ওই যা কিছু ইউনূস সাহেব এই টাইমটা করেছে ইন্টিরিম সময়ে, এর সব কিছু বাতিল হয়ে যাবে নীতি। এটা হচ্ছে কনস্টিটিউশনের সাধারণ নিয়ম। কনস্টিটিউশন ধরেই না এটা কন্টিনিউটি, কনস্টিটিউশনের ভিতরে মাঝখানে কন্টিনিউটি নাই, এটা চিন্তাই করা যায় না। কনস্টিটিউশন নিজে চিন্তা করে না এরকম। কিন্তু এটা হচ্ছে এমন একটা সময় যখন কনস্টিটিউশন নিজে চলতে পারে নাই, কনস্টিটিউশন বদলাইতে হয়েছে, মানে কনস্টিটিউশনের বাইরে কাজ করে হাসিনাকে উৎখাত করে ফেলাই দিতে হয়েছে। এবং পাবলিক রাস্তায় বেরিয়ে এসছে, যারাই ক্ষমতার মালিক তারা রাস্তায় নেমে এসে সিদ্ধান্ত নিয়েছে লাইভ। যারা লাইভভাবে ক্ষমতা নিয়ে নেয়, যেই জনগণ, সেই জনগণ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কনস্টিটিউশন থাক আর না থাক। হচ্ছে মূল প্রসঙ্গ। তাহলে যেদিন থেকে কনস্টিটিউশন শুরু হবে সেদিন থেকে বাধ্য হয়ে যাবে পুরাতন সরকার এইগুলো পাশ করতে। প্লাস এই যে কনস্টিটিউশনাল গভর্নমেন্টটা চলে যাবে পুরা ক্ষমতায়। কি কারণে ক্ষমতায়? এখন যেমন ইউনূস সাহেব যা ব্যাখ্যা দিচ্ছে তাই, ব্যাখ্যাটা কনস্টিটিউশন সম্মত হোক কি না হোক কিচ্ছু সে যায় না। কতদিন পর্যন্ত? যখনই সে নতুন সংবিধান, নতুন সংসদ বসবে, সংসদ বসার প্রথম দিন থেকে সমস্ত ক্ষমতা এখানে, ইউনূস সাহেবের কোনো মুরুদ নাই। এইবার এরা যদি বলে, এই ক্ষমতাসীন দল যদি বলে যে ইউনূস সাহেব জোর করে ক্ষমতা নিচ্ছে, এবং এই সময়কার তাবৎ কাজগুলো হলো রাষ্ট্রদ্রোহিতা, তখন কি হবে? উত্তর হলো যে তারা বলতে পারে। এবার আসেন সুনির্দিষ্ট উদাহরণ দিই আমি। এই ঘটনাটাই ঘটেছিল যখনই কনস্টিটিউশনের বিচ্ছেদ ঘটে মাঝখানে, ইন্টারাপশন, ঠিক যেমন আমাদের 1/11-এর সময় ঘটেছিল। 1/11-এর সময় 1/11-2007, এই সময়ও কিন্তু এই কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটেছিল। 2 বছর ছিল ইন্টারিম গভর্নমেন্টটা। এই ক্ষমতায় থাকাটা ছিল অবৈধ। কি চোখে? কনস্টিটিউশনের চোখে অবৈধ। কনস্টিটিউশনের চোখে কোনো ইন্টারিম গভর্নমেন্ট হইতে পারে না ওই সময়, আর এটা মিলিটারি গভর্নমেন্ট। ফলে একই সমস্যা তাদের হয়েছিল যখন 2008-এর ইলেকশনটা আসে, শেষ দিনে, সম্ভবত 30শে ডিসেম্বর। এরপরে 2009 সালে হাসিনার যে সংসদটা বসে, ওই সংসদের চোখে কিন্তু এই 2 বছরের শাসনটা অবৈধ ছিল। কিন্তু যেহেতু মঈনের সাথে হাসিনা চুক্তি করছিল আগে, এটাও কিন্তু এই সরকারটার ইচ্ছা, 2009 সালের সরকারের ইচ্ছা, ও পুরানা এই 2 বছরের শাসনটাকে দেখি না টাইপের কায়দা করে সংসদে কনস্টিটিউশনে ঢুকাই নিবে। কি নিবে না? যদি রাষ্ট্রপতির মামলা নিয়ে আসে তাহলে কিন্তু একরকম হবে, আর যদি মেনে নেয় তাহলে একরকম হবে। এইখানে হয়েছিল চুক্তিটা যে তুমি মঈন আমাকে জিতেই দিবা, 2/3 মেজরিটি দিয়া, যদি জিতে দাও তাহলে তোমাকে এই আইনগুলো আর না হবে না। এই হচ্ছিল রফা। এখন এই প্রবলেমটা তার মানে কখন হয়?
তখন হয়, তখনই এই প্রবলেমটা হবে যখন ইন্টারিম সময়ের যে ক্ষমতাটা নিচ্ছে আর পরে সংসদ যখন চালু হচ্ছে তখন যদি এই লোকটা এই ক্ষমতাটাই যদি এই সময় ক্ষমতা না পায়, ঠিক যেমন জিয়াউর রহমান ইন্টারিম সময়কার লোক, শেখ মুজিবুর আমলে, শেখ মুজিব মারা যাওয়ার পরে, মারা যাওয়ার অনেক পরে, শেখ মুজিব মারা যাচ্ছে আগস্টে, আর জিয়াউর রহমান ক্ষমতা নিচ্ছে কিন্তু নভেম্বরে, ওই 75-ই। ফলে ডাইরেক্টলি জিয়াউর রহমানকে দায়ী করা যাচ্ছে না শেখ মুজিব মারার জন্য, কিন্তু জিয়াউর রহমানই মেনে কিন্তু সেই ইন্টারিম সময়টা থাকছে। জিয়াউর রহমানের পরে নতুন দল করে নতুন সংসদ গড়তেছে। এতে সুবিধা হলো যে এই লোকটা নিজে তো আর নিজের বিরুদ্ধে তো আর বলবেন এটা অবৈধ শাসন, ফলে সে পঞ্চম সংশোধনী করে নিজে এই ব্যাপারে কোনো প্রশ্ন না তুলে কনস্টিটিউশনাল কন্টিনিউটিটা করতে পারে। কিন্তু এখানে এই সরকার যদি আলাদা হয় তখনই হবে প্রবলেম, তখনই এ বার্গেন করবে এর সাথে যে তুমি এখন আমাকে, ওই যে হাসিনার মতো, আমাকে জিতাই না দিলে কিন্তু আমি তোমাকে বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনবো। তাহলে এখন যেটা হয়ে গেছে সেটা হলো ইউনূস সাহেবের কি বলবো স্টুপিডিটি, ভদ্রভাবে বলতে গেলে বোকামি। স্টুপিডিটি বাংলা করলে হয় গাদামি, আর ইংরেজিতে বললে বোঝা যায় না স্টুপিডিটি। তবে স্টুপিডিটিটা চিন্তার স্টুপিডিটি, চিন্তা যখন স্টুপিড হয়ে যায়, চিন্তার স্টুপিডিটির মারাত্মক হলো এই জন্য যে ইউনূস সাহেব বুঝতেছে না যে উনি যে একটা ইলেকশন দিয়ে দিতেছেন, তাহলে ওনার প্রোটেকশন কই? উনি তো রাষ্ট্রদ্রোহিতার মামলা পড়বেন। উনি শুধু না, এই যে 1400+ যারা খুন হয়েছে তাদের পুরো ফ্যামিলি পড়বে। নাহিদ থেকে শুরু করে যতগুলা যারা এখন প্রকাশ্যে এনসিপি করে বেড়াতেছে এরা সবাই অভিযুক্ত হবে। কেন? যখন এই সরকারটা বলবে যে এই ইন্টারিম সরকারটা অবৈধ। এই ইন্টারিম সময়ের মুখপাত্র অলরেডি হয়ে বসে আছে সালাউদ্দিন, যে সালাউদ্দিন 9 বছর ইন্ডিয়া থেকে রয়ের লোক হয়ে আসছে। এর মানে এখন যে ব্যাখ্যাটা দিবে তুমি এমনে করো অমনে করো, আর এখন বুঝছো তোমার হাতের মুঠোয় চলে আসছে কিন্তু ইউনূস সাহেব, ওর ঝুঁটিটা আর গলাটা তোমার হাতের মুঠোয়। 13 তারিখ থেকেই ঘটনাটা ঘটবে। কেন? 12 তারিখে ইলেকশন হবে। 12 তারিখে ইলেকশন যখন হয়ে যাবে তখন ইউনূস সাহেবের আর কার্যত কোনো ক্ষমতা নাই, কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে নতুন গভর্নমেন্টকে ক্ষমতাটা হ্যান্ডওভার করে দেওয়ার পর্যন্ত এটা আরও ইন্টারিম কয়েকদিনের ক্ষমতা মাত্র, কিছুই করার ক্ষমতা নাই। ফলে 13 তারিখ থেকে 13 ফেব্রুয়ারি থেকে পুরো ক্ষমতা চলে যাবে ওই যখন নবনির্বাচিত সংসদের। ফলে তারা শুধু ইউনূস সাহেবকে না, সবাইকেই যদি বলে বসে এই পুরো ক্ষমতার দখলটা ইন্টারিম গভর্নমেন্টের 5ই আগস্ট থেকে সমস্ত ক্ষমতার দখলটা অবৈধ, ব্যাস এইটুকু বলে যথেষ্ট। এই শাস্তিটা দেওয়ার জন্য ইন্ডিয়ানরা ওয়েট করতেছে। আপনাদেরকে আরেকবার মনে করাই দিই, 2009 সালে কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল। ইন্ডিয়ানরা এই শাস্তিটাই দিয়েছিল, আর্মির ভিতরে ছাপা করে দিয়েছিল। যারা যারা ইন্ডিয়ানদের নতুন ইচ্ছা তাকে মানে নাই, তার এটাই পিলখানা, বিডিআর পিলখানাটা এই জন্য হয়েছিল, সাফা করে দিয়েছিল যে তোমরা আর্মিরা আমার সঙ্গে ডিস্টার্ব করতে পারো, এই হাসিনাকে বসাই দিলাম, এর সাথে থাকবো, ও যা বলবে তাই শুনবা, যদি না শুনো তার জন্য তুমি কি করতে পারি তার শাস্তি দিয়ে দেখাইলাম যে পিলখানাটা করাই দিলাম। সো এই সময়, কোন সময়, এই যে 13 ফেব্রুয়ারি থেকে পুরো ক্ষমতাটা চলে যাবে আসলে রয়ের হাতে। এইটা ইউনূস সাহেব বুঝে করছে, উত্তোলনা করে নাই। এবং কি করতে পারে এই লোকেরা তারই ইঙ্গিত হলো ওই যে সারাদিন মালিকটা যেটা বলতেছে, ওটা হচ্ছে সেই ইঙ্গিত যে আমরা তোমাদেরকে কোন ফাঁদে ফেলবো। তোমরা জানো না যে তোমাদের বোকা লোকেরা তোমাদের ইলেকশন দিয়ে দিল উইদাউট হ্যাভিং এ নিজেদের কোনো প্রোটেকশন নাই। তাহলে কি করতে পারতো ইউনূস সাহেব? খুবই সহজ একটা পথ ছিল, এই যে সোকল গণভোট উনি বানাইছেন, উনি যদি সোজা বলতো যে আমাদের এই ক্ষমতা নেওয়াটা এবং জুলাই আগস্টের অভ্যুত্থানটা বৈধ এবং এটা কনস্টিটিউশনের অংশ হয়ে যেতে হবে, এইটার উপর গণভোট। এইবার গণভোটের যখন 50-এর বেশি, ধরা যাক 60% ভোট পড়ছে, তখন অটোমেটিক্যালি ইউনূস সাহেব বৈধ, ইউনূস সাহেবের গভর্নমেন্ট বৈধ, জুলাই আগস্টের অভ্যুত্থান বৈধ। এরপরে এইবার যে সংসদে আসবে সে যা ঠিক করবে তা ওর পর থেকে আগে প্রশ্ন করতে পারবে না। তাহলে ইউনূস সাহেবের সোজা পথ ছিল গণভোটের প্রসঙ্গকে দিয়ে দেওয়া, কিন্তু উনি করলেন কি, গণভোটটাকে পাকাইলেন। কোন জায়গায় পাকাইছে, অ্যাকচুয়ালি কি করছেন উনি? অ্যাকচুয়ালি যেটা করছেন, আগামী দিনে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন,
এবং উনি আন্ডারে একটা আবার নিম্ন উচ্চ কক্ষ থাকবে, ফলে বিরাট ক্ষমতার লোক হবেন কি করে সেইটার ব্যবস্থা করছেন বিএনপির সাথে আঁতাত করে। সমস্যাটা হলো যে উনি বুঝতেইছেন না যে একবার যদি 13 ফেব্রুয়ারি পৌঁছে যায়, ইউনূস সাহেবের হাতে কোনো মুরদ নেই। উনি বিএনপির কথায়, সালাউদ্দিনের কথায়, মানে রয়ের কথায় উঠবেন আর বসবেন। উনি এমন তাদের ইচ্ছাধীন হয়ে যাবেন। কারণ ইউনূস সাহেব যখন ইলেকশন করে দিচ্ছেন, এর মানে হলো এইটাই তখন নতুন ক্ষমতা, নতুন কনস্টিটিউশনাল ক্ষমতা, ওইটাই কনস্টিটিউশন আবার জেগে উঠবে। এই যে এখন কনস্টিটিউশন নাই, আছে একটা অবস্থা হয়ে আছে, এইটা থাকবে না। এইটা উনি বুঝতেছেন না। উনি খুশিতে আছেন যে আমি তো প্রেসিডেন্ট হবো পুরা বাংলাদেশের, 5 বছরের জন্য না প্রেসিডেন্ট হবো। এর ভিত্তিতে তো আমি তারেকের সাথে কথা বলেছি, কথা বলেই তো তারেকে ক্ষমতা আনতেছি, অথবা জামাত ইসলামকে বিরোধী দল বানাচ্ছি। এগুলো তো সব আমি ঠিক করছি। ফলে আমার চিন্তা কি? এটা একটা বোকা গাধার চিন্তা। কেন? কারণ 13 তারিখ থেকে এরা সবাই চোখ উল্টে দিলে ইউনূস সাহেবের কিছুই করার নাই। তো ইউনূস সাহেব ব্যক্তিগতভাবে মারা যাক, হয়তো বা সেটা উনি ইচ্ছা যা খুশি করতে পারেন, কিন্তু এই নাহিদ আর্মির যারা যারা হাসিনাকে উৎখাতের পক্ষে কাজ করছে, তারা এরা সবাই ফাঁসির আসামি হবে। যখন এই 13 তারিখ থেকে নতুন সরকারটা বলবে যে ক্ষমতা দখলটা বা 19 সরকার গঠনটা অবৈধ ছিল, দেন আপনি শেষ। তাহলে কি হচ্ছে, যেটা দায়মুক্তি মনে হচ্ছে, তো দায়মুক্তি প্রথম ছোটে এই শাহদিন মালিক পরিষ্কার করে বলে দিয়েছেন যে যেদিন থেকে সংসদ বসবে সেদিন থেকে ইউনূসের তৈরি করা যা কিছু আইন, ইনক্লুডিং এই যে দায়মুক্তি যেটা পরশুদিন পাশ করছেন, এ সব অবৈধ হয়ে যাবে। অটোমেটিক্যালি এটা অকেজ হয়ে যাবে। কারণ এই দায়মুক্তির যে আইনটা বানাইছেন, এই আইনটা নয়া সংসদে পাস হচ্ছে কি হয় নাই, এটা সম্পূর্ণত নির্ভর করবে নতুন যারা জিতে আসবে এমপি হিসাবে তাদের ইচ্ছার উপরে। সো তাদের ইচ্ছার উপরে রেখে আপনি এই কাজগুলো করতে পারেন না, আপনি ক্ষমতা ছেড়ে যাইতে পারেন না। আপনি একটা স্টুপিড। আপনি নিজে তো মরবেন, পুরো সরকার অবৈধ হবে। এই পুরা জুলাই আগস্টের সময় যারা যারা যা কিছু করছে সব কিছু অবৈধ হয়েছে হবে। তাতে কোনো পুলিশ মারা গেলে, কোনো আর্মি অফিসার মারা গেলে ওইটার খুনের মামলার দায় নিতে হবে সবাইকে, নাহিদকেও। সো এই পার্টটা কেউ চিন্তা করে দেখতেছে না, সবাই স্বপ্ন দেখতেছে। ইউনূস সাহেব স্বপ্ন দেখতেছে সে কি করে আগামী দিনের বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। কারণ উনি তো ঠিক করেছেন, বিএনপির সঙ্গে জামাতের সাথে ঠিক করেছেন, তাতে কি করে ক্ষমতা আনবেন। ফলে ওরা কিছু তো করবে না। এইসব ভদ্রলোকী কথা চুক্তি দিয়ে কোনো কিছু কাজ হয় না। তারা সরাসরি ইউনূস সাহেবের বিরুদ্ধে, ইউনূস সাহেবের হাত মোচড়াবে। এই ইন্ডিয়ার বিরুদ্ধে এই যে একটার পর একটা স্টেপ নিচ্ছেন ইউনূস সাহেব, তখন হয়ে যাবে উল্টা। ইউনূস সাহেবের বিরুদ্ধে ইন্ডিয়ানরা এগুলো সব ব্যবহার করবে বিএনপিকে দিয়ে। পরিস্থিতিটা এই হয়ে যাবে। আর্মি যারা আছে, আর্মির ভিতরে যারা যারা হাসিনা উৎখাতের পক্ষে কাজ করছে, এরা প্রত্যেক শুধু চাকরিচ্যুত হবে না, রাস্তা যদি মনে পড়ে থাকে, আরেকটা যদি পিলখানা হয়, আমি একটু অবাক হব না। সো আরেকটা পিলখানা কি ওয়েট করতেছে? আপনি যদি 2009 সাথে তুলনা করেন, 13 ফেব্রুয়ারি থেকে 1 মাসের মধ্যে হওয়ার কথা আমার হিসাবে আরেকটা পিলখানার আগের হিসাবে ধরলে পরে 2 মাসের মধ্যে পিলখানা হয়েছিল। ইলেকশনটা হয়েছিল ডিসেম্বরে 8-এর, 9 সালের জানুয়ারি গেছে, ফেব্রুয়ারির 25 তারিখে পিলখানা হয়েছিল। এবারের পিলখানাটা হবে 1 মাসের মধ্যে, এত দেরি করার সময় নেই তাদের। ফলে এই তারেক, এই সালাউদ্দিন কমপ্লিটলি চোখ উল্টে দিবে ইউনূস সাহেবের বিরুদ্ধে। কারণ তখন তারা পাওয়ারফুল হয়ে যাবে, ক্ষমতা তো তাদের হাতে, সংসদের হাতে। আর ইউনূস সাহেব চাই দেখবে, কিচ্ছু করার থাকবে না। এটা কি আমরা বুঝতে পারবো, নাকি দায় মুক্তি দিচ্ছে বলে খুশি থাকবো, নাকি দায় মুক্তি দেওয়া উচিত কি উচিত না বলে তর্ক করবো? এগুলো আপনারা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আপনাদের পুরো জিনিসটা জাস্ট পানিতে পড়ে যাবে আসলে। এবং আপনাদের প্রত্যেকের গলার সামনে একটা ফাঁসির দড়ি লটকাইতেছে, ঘুরতেছে। এই দড়ি আপনাদের গলার উপরে ঝপ করে নেমে আসবে। যদি এটা বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলে আমার কিছু করার না। আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, ক্ষুদ্র একটা শক্তি। থ্যাংক ইউ।